ওরা তো পথভ্রষ্ট হয়ে ওইদিকেই ঝুঁকেছে। ঠিক সময়ে কড়া শাসন পেলে শুধরানোর চান্স আছে। ওদের দিকে নজর না দিলে ওদিকে চোখ রাখো রিজ। ওই যে কালো রুমাল মাথায় বেঁধে রাখা কিশোর ছেলেগুলোকে দেখছো? সাদমানের কথায় নওরিজ মঞ্চের বাম কোণের দিকে তাকায়। কিছু কিশোর ছেলে মাথায় কালো পট্টি বেঁধে নিয়েছে, যেন সকলের ভিড়ে চিহ্নিত করা যায়। নওরিজ এগিয়ে যায় ধীর গতিতে। কোনায় রোগা পটকা এক লোক ছেলেদের কানে কানে পড়া দিচ্ছে, হাতে হাতে কিছু বুঝে দিয়ে সাবধান করছে বারবার। তোমার হবু শ্বশুর মশাই রিজ। গলা খাকারি দিয়ে বলে সাদমান। নওরিজ চোখের রঙিন চশমাটা নাকের ডগায় নামিয়ে চোখ উল্টিয়ে যায়। সত্যি তো, ওটা যে সালেহ চাচা। দৃষ্টি স্থির রেখে জবাব দেয়। আমি জানি সে এসবে ভালোভাবেই জড়িত। মিন্টু মিয়ার সাথেও গলায় গলায় ভাব ওনার। ভালো কথা, মিন্টু মিয়াকে কিন্তু দেখলাম না। সাদমান ভাই। সাদমান নির্বিকার ভঙ্গিতে বলে। সে চুনোপুটি নয়, সে কিনারায় এসে বড়শির টোপ গিলবে। গভীর জলের মাছ সে কাঁধে নিয়ে খেলবে। তবে গালে মাখার চান্স নেই বললেই চলে। চুনোপুটি ছেড়েছে, তারই রাজ করছে কিনারায়। তবে বাপেরও বাপ থাকে রিজ, সেই বাপটাকেও খুঁজে বের করতে হবে। সে এখানে আসায় ভুল করবে না মোটেও। হুডির টুপিতে মাথা ঢেকে নেয়। বাঁকা হেসে বলে। সাদমান ভাই, ধারণা ভুল আপনার। রাঘব বল আশেপাশেই ঘুরছে। আমরা তাকে দেখছি কিন্তু চিনতে পারছি না। সাদমান প্রশ্নাতীত চাহনি নিক্ষেপ করে। রিজ বাঁকা হেসে ভিড়ে হারিয়ে যায়। সাদমান কুঞ্চিত কপালে আশেপাশে চোখ বোলায়। ও সেন ভাই, বাড়ি যাইবা কখন? আমার ঘুম পাইতাছে। সাথে সাথে মাথায় চাটা পড়ে। সফির ঠোঁট চোখা করে মাথা ডলে। বিরক্ত মুখে বলে। সব সময় মারবা না সিন ভাই। সুরা পারে মায়েরা মন মেজাজ আসমানে চড়ছে, আমার মারলে মেজাজ নিচে নামবো। আমার বুঝি লাগে না? সিনান ঠাস করে চর মারে পিঠে। সফি পিঠ বাঁকিয়ে মুখ কুচকে নেয়। ক্ষোভ ঝেড়ে বলে। আমি কি সরকারি মাল লাগি নাকি আমার চামড়া গন্ডারের বাল? সব সময় খালি মারবো। তো কি তোরে চুমা খামো? সিনানের ভাবলেশীন গলে সফি মুখ বাঁকিয়ে বলে। সে তো তুমি তোমার বউয়েরও খাইতা না। কালক্রমে খাইলেও বউ আর ঘরে থাকতো না। তোমার যা বিশেষ লাহান জবান, বেচারি পটল তোলার আগেই আল্লাহর পেয়ারি হইয়া যাইব। সিনান মলিন হাসে। বোনটাকে মেরেছে, নাচতে তার মনটা ভালো যাচ্ছে না। ছোটবেলায় এদিক সেদিক হলে মারত, তবে এখন বোন বড় হয়েছে, ওভাবে মারা ঠিক হয়নি। চল ওদিকটাই গিয়ে দাঁড়াই, ভালো দেখা যাইব। বলে সিনান শফিকে টেনে নিয়ে যায়। শফির সন্দেহ মনে শুধায়। সেন ভাই, সত্যি করে কদেহীন সার্কাসের পচা মাইয়া করে দেখার লাইগা এত উতলা কেন হইলা? আম্মা কয় এগুলা ভালা না, আল্লাহ পাপ দিব, চোখের ভিতর গরম শিক ঢুকাইব। এমনি এলাম, 25 বছরের জীবনে কোনোদিন ফুরসত পাই নাই এদিক সেদিক ঘোরার। আজ একটু শখ জাগলো। মন্টু চাচাও মুফতে টিকিট ধরাই দিল, আর অতটাও খারাপ না। ভালোই তো নাচতেছে, একদম সিনেমার মতো। সিনেমার নায়িকা করে তো চোখের তারাই বসেই দোষ। এটা কি দোষ করলো? দুজন কাজের মধ্যে তফাৎটা কই? অবুধ শফি বড়দের মতো মাথা নাড়ে। সিনান হেসে আবর মাথায় গাঁটটা মারতে শফি ছাগলের মতো মুখ বানিয়ে এক হাতে লণ্ঠন আর অপর হাতে সিনবাইয়ের বাহু জড়িয়ে ধরে। হঠাৎ মঞ্চের এক কোণে চেনা পরিচিত কাউকে দেখে শফি আঙ্গুল তাক করে দেখে। সেন ভাই, ওইটা চাচা না? শফির দেখানো দিক নির্দেশনায় তাকাই সিনান। জন্মদাতাকে দেখে অবাক হয় না, তবে আফসোস হয় ঢের। বিতৃষ্ণা জাগে সবে। শফির হাত টেনে নিয়ে এগিয়ে যায় সেদিকে। সালেহ উদ্দিন হাসি মুখে কথা বলছে গায়ের চেনা পরিচিত লোকেদের সাথে। যাত্রাপালার নাম শুনে দিনে নাক সিটকে দুটো জ্ঞান বিলিয়ে দিল রাতে। কাছে মেরে চুপি চুপি এসে হাজির। বুড়ো জোয়ান কেউ বাদ নেই। মনে হচ্ছে আশেপাশে প্রায় সব পুরুষ যুবক কিশোর এসেছে। সালেহ উদ্দিন ছেলেকে দেখে হাসেন। কাছে ডেকে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। লজ্জায় সিনানের মুখ চোপা থমথমে। সালেউদ্দিন ছেলেকে নিয়ে একটু নিরিবিলিতে যায়। পকেট থেকে কড়কড়া কিছু নোট বের করে ছেলের পকেটে গুজে দিয়ে বলে। মন্টু ভাই কইছিল
তুই আইবি আমি বিশ্বাস করি নাই, কিন্তু তোরে দেখা কি যে খুশি লাগতেছে বাপ। এই নাচ গান তো ওসিলা মাত্র, জনসমাগম মানেই পকেট পুরা হইব। তুই আমার সাথেই থাকিস, আচ্ছা? সিনান অনেক কষ্টে নতমাথা কাত করে সাই জানালো। সালেউদ্দিন খুশি হয়ে ছেলের হাতে আরো কিছু টাকা ধরিয়ে দেন। শক্ত মুঠোয় টাকাগুলো মুচড়ে ধরে সিনান। আসছি বলে শফিককে টেনে নিয়ে যায়। হারিকেনে টিমটিমে আলোয় নোনা জলে ভিজে জ্বলন্ত চোখজোড়া ভিড়ভাট্টায় কেউ খেয়াল না করলেও শফিক নজর কাড়ে। সিন ভাইকে সেই ছোট্ট থেকে দেখে আসছে সে। বাবার না ফেরার দেশে পাড়ি জমানোর পরে ছোট্ট শফি সেই যে সিন নামক খিটখিটে লোকের সাথে জুড়ে গেল তার বন্ধু ভাই। এই এক সিন ভাই বকুক মারুক, তারপর খ্যাক খ্যাক করুক, তবুও দূরে গেলে ভালো লাগে না। মাঝে মাঝে খুব বিরক্ত হয়, রাগও লাগে, তবে সময়ের সাথে তা উবে গিয়ে স্নেহটা চোখে ভাসে। ও সিন ভাই, চলো বাড়ি যাই, ভাল লাগতেছে না। শফির কথাই সিনান যেন আটকে রাখা শ্বাস ছাড়ল। টাকাগুলো পকেটে রাখে। স্বার্থপর জীবনে বেঁচে থাকতে হলে টাকা নামক এই বিষাক্ত বস্তুটাকে কদর করতেই হবে। শফিরিজ ভাই কইছিল ওই লোক নেশার বড়ি টড়ি গাছা টাছা বেছে। আমি বিশ্বাস করি নাই জানোস, বুক ফুলাই কইছিলাম। বাজে লোকের খপ্পরে পড়িয়া মদ পানি গেলে তাই ওসবে জড়াই না, তাই ওইসবে জড়াইব না। মারে জিগাইলাম, আমতা আমতা করলেও মানা করলো ওসবে নাই। কিন্তু দেখ, লোকটা মুখ দেখানোর জোর রাখলো না। আমার না সব জ্বালাই দিতে মন চেতেছে। সুর না থাকলে কবে পালাই ভিনদেশে পাড়ি দিতাম, কন্ডারে ঘাট থেকে নামাই, তারপর চলে যাবো যেদিকে দুচোখ যাই। শফির বুকটা স্যাত করে ওঠে। কাঁদো কাঁদো গলে বলে, তুমি গেলে আমার কি হইব সিন ভাই? মা শাপলা ওগরে কে দেখবো? সিনান দীর্ঘশ্বাস ফেলে। মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, চল, হারিকেন আছে তো হাতে, ফলে দেশ নেই আবার। সিনানের কথাই শফি দাঁত কেলিয়ে বা হাত উঁচুতে তুলে হারিকেন দেখায়। দুজনে যাত্রাপালা থেকে বেরিয়ে আসবে, তখনই কারোর কাঁধের সাথে ধাক্কা লাগে। সিনানের বুঝতে বাকি না ধাক্কাটি ইচ্ছাকৃত। খ্যাক করে বলে ওঠে, চোখ কি পকেটে ঢুকে হাঁটোস হুমন্দির বাচ্চা? নরিচ মুখের মাস্কটা নামিয়ে নেয়। নির্বিকার চিত্রে পকেটে হাত ঢুকিয়ে বলে, তোকে তো আলা ভোলা নাদান ভেবেছিলাম। এখানে কি করছিস সিন? আবার বাচ্চা ছেলেটাকেও টেনে এনেছিস? নরিচকে দেখে সিনানের মাঝে ভাবান্তর দেখে না। মুখটা বিরক্তিতে মাখা। কর্কশ গলায় বলে, আমি আবার কবে নাদান ছিলাম? আগাগোড়ায় গন্ধযুক্ত মানুষ। আর শফিক কোন দিক দিয়ে বাচ্চা? আপনার বোন রূপসারে বউ বানানোর স্বপ্ন দেখে সে। যাগ্গে, আপনি তো ভদ্রলোক, নিশ্চয় পথ ভুলে চলে এসেছেন, তাই না? নরিচ সূক্ষ্ম চোখে চাই। মেজাজ চড়া বোঝাই যাচ্ছে। বোনটাও ভাইয়ের গুণে গুণান্বিতা। সে মাস্কে পুনরায় নিজেকে আড়াল করে নিয়ে বলে, শোন, তোর দলের প্রথম কাজ আমি দিব। ঠিকঠাকভাবে করতে হবে। সব খরচাপাতি আমার তরফ থেকে। দলবল ডেকে কাল সন্ধ্যায় এক হয়ে আমাকে কল করিস। বোঝাতে পেরেছি? অনিচ্ছা সত্ত্বেও স্বীকারোক্তি দেয় স্নান। নরিচ মাহবুব কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে স্নানের থমথমে মুখপানে তাকায়। ব্যাপারটা কি? স্নান যেন পাল্টে যাওয়ার অবকাশ খুঁজে পারে। ব্যস্ততা দেখি শফিকে নিয়ে চলে যায় ঝড়ের গতিতে। নরিচ হয়তো বুঝতে পারল শালাপাপুর মেজাজ কেন চড়ে। সে ভিড়ে সাতমানকে খুঁজে বেড়ায়। হঠাৎ বুড়ো জোয়ান সকলে উল্লাসে ফেটে পড়ে। এদিক ওদিক ঘোরা ফেরা করা সবে মৌচাকে আকর্ষিত হয়। মঞ্চের সম্মুখে ভিড় জমে যায়। নরিচ কৌতূহল মনে তাকিয়ে রয় মঞ্চের গোলাপি পদ্মায়। বাঁশির লম্বা সুরে সুরে পদ্মা সরিয়ে দেওয়া হয়। সকলের চোখে পদ্মার সেই লাস্যময়ী নারীর পেছনের কায়া ঝলমল করে। তার ফুলে সজ্জিত লম্বা বেনুনি সুডল কোমর জড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই করছে। মঞ্চের মেঝে ছুঁই ছুঁই ঘাগরা একটু উপরে তুলতেই পায়ে বাঁধা ঘুঙুর দৃশ্যমান হয়। রুমঝুম তাল তুলে ঘুঙুর পায়ে ওঠে পায়ে পায়ে। উপস্থিত দর্শক যেন বশীভূত হলো। হাউকাউ শব্দবিহীন হয়ে শুধু ঘুঙুরের মন পোড়া সুর। সবে মোহিত দৃষ্টি স্থির ওই আলতা পরা পায়। চোখের পলকে নারিকায়া তার
সুচিরি চেহারার দর্শন দেয়। লাল টকটকে অধরে নজর কাড়া হাসি, লেপ্টে কাজলের টানে আঁকা কালো আখি যুগ্ন ধারালো চাহনিতে তাকে দর্শকদের পানে। নওরিজ মাহবুব ক্ষণিকের জন্য থমকায়। সে কি ঠিক দেখতে পেল মঞ্চ মাতিয়ে রাখা লাশমি নাই আপন জাদুতে দর্শকের মন কাড়ল। মঞ্চ মাতিয়ে রাখা লাশমি নারী আপন জাদুতে দর্শকের মন কাড়ে বাউলা কানের তালে তালে। নওরিজ বিস্ময় নিয়ে দেখে যায়, কাঁধে কারোর হাত টের পেয়ে ঘাড় বাঁকিয়ে যায়, অবাক সুরে বলে, সাদমান ভাই, মিনি এখানে? হুতুম প্যাঁচার অদ্ভুত ডাক। বাঁশবাগানে উকি দেওয়া শশধর লাজুক চোখে তাকিয়ে আছে। বাঁশ ছাড়ে চলছে বাদর, তাদের ডানার ঝাপটানো সুর বড্ড ভুতুরে। শুকনো বাঁশপাতা মাটিতে পড়ে থাকায় পা ফেলতে ঝনঝনা শব্দের উদ্ভট ঘটে। পায়ের মালিক সজাগ হয়, টিপে টিপে পা ফেলে এগিয়ে যায় উত্তরমুখী জানালার পাশে। বন্ধ জানালা দেখে মানবের মুখটা বিরক্তিতে তিক্ত হয়। তবে ঘুম ধরা কাঠের জানালায় টোকা দিতে ঘ্যার ঘ্যার শব্দ হয়। জানালার খিল আটকানো হয়নি। মানব আলগোছে জানালার পাল্লা ফাঁক করে। মেঘে ঢাকা শেষ রাতের জ্যোৎস্না পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। অন্ধকার ঘরে ক্ষীণ আলোর সঞ্চার হয়। সেই আলোতে চৌকিতে শুয়ে থাকা মানবীর পাজোড়া দৃশ্যমান হয়। ঢিলে ঢালা সালোয়ার একটু উপরে উঠেছে। জানালার শিকের ফাঁকে হাত গলিয়ে দেয় মানব। রূপর নুপুরে সজ্জিত পা ছুঁয়ে দেয় তর্জনী আঙ্গুল দিয়ে। ঘুমন্ত রমণীর কম্পন অনুভব করে বাঁকা হাসে ব্যক্তিটি। উষ্ণ খড়খড়ে হাতের ঘর্ষণে নড়ে চড়ে ওঠে রমণী। তার নড়চড়া টের পেতেই মানব পায়ের গোড়ালি মুঠোই ভরে সজোরে টান মারে। ধরফর করে উঠে পড়ে সুরেলা। পাটানে নিজের দিকে বাধা পেয়ে আত্মায় পানি শুকিয়ে যায়। ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে আসে। সর্বোচ্চ শক্তি খাটিয়ে পাটেনও ছাড় পায় না। ভয়ে চিৎকার দিবে খুব করে। চেনা হাতের হাত ঘড়ি দেখে চোখে মুখে বিস্ময় খেলে বেড়ায়। গায়ের কাঁথা টেনে একাংশ মুখে গুজে, হাই আল্লাহ! জানালার ধারে দণ্ডায়মান মানব ফিসফিসিয়ে বলে, এই সুর, আমি নরিস। ভয় পেয়েছিস? সুরেলার মেজাজ যেন আগুনের ফুলকি। সাপ মুখে সামনে ধরে বলে, দেখ সাপের সুরত। সুরেলা অতশত ভাবে না। পায়ে মৃদুস্বরে নাক ডেকে ঘুমাচ্ছেন শান্তি বেগম। সে মাকে ঠেলে দেয়। শান্তি বেগম সজাগ হতে সময় নেন না, ধরপড় করে উঠে বসে। সুরেলা চাপা স্বরে চেঁচিয়ে বলে, ওমা ওই দেখ, খিড়কির ওই পাশে চোর দাঁড়াই আছে। বলতে দেরি শান্তি বেগমের চিল্লির ধাপ শুরু হতে দেরি হয়নি। চিলিয়ে চোরাইছে সিন, ধর ব্যাটারে বলে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকে। সুরেলা ফেল করে তাকিয়ে দেখে মায়ের কাণ্ডে। ভয়ে কাঁপছে ঠকঠক করে, এখন না ফিটকে বসে। জানালার ধারে দণ্ডায়মান ব্যক্তি ভাব প্রকাশের অবকাশ পায় না। সুরেলার পা ছেড়ে জল শক্ত করে বেরিয়ে যায়। ধরা পড়লে মান ইজ্জত ধুলোই গড়াগড়ি খাবে। কত বড় সাহস তাকে চোর বলে গণধলই খাওয়ানোর পয়তারা করে। হাতের কাছে পাক একবার নানির নাম স্মরণ করিয়ে দিবে। আহা, কি রোমাঞ্চকর মুহূর্ত! তার গায়ের রোমকূপ খাড়া হয়ে ওঠে। সুরেলা হুড়মুড়িয়ে এগিয়ে আসে, জানালার শিক ধরে উগিয়ে ঝুঁকি দেয়। মনে মনে তুলোধনা করে। ভ্যান চালক প্যাডেল ঘুরিয়ে খানবাড়ির সামনে ভ্যান থামায়। দারোয়ানকে হেসে হেসে বলে, গিন্নি মায়ের বড় বোন হয়, আসেন মাল সামানা নিয়ে যাইতে সাহায্য করেন। দারোয়ানের মুখ চোপা দেখে ঠাউর করা গেল না বিশ্বাস করেছি কিনা। সেভাবেই দাঁড়িয়ে গোপ মুচড়াচ্ছেন। ভ্যান চালক বিরক্ত হয়ে, এখন এসব তাকে টেনে নিতে হবে। ভ্যান থেকে নামে এক রমণী। জল করে গেটের খোলা অংশ দিয়ে বাড়ির ভেতরে উকি দেয়। কত বড় বাড়ি, যেন কোনো রাজপ্রাসাদ। কিশোরী আনন্দে আত্মহারা হয়ে শুধুই, আম্মা, এইটা রিজ ভাইয়ের বাড়ি। কিশোরীর আম্মা মাথা নিয়ে সম্মতি প্রকাশ করেই বলে, হ্যাঁ আরিফা, পছন্দ হয়েছে শ্বশুর বাড়ি? আরিফা লজ্জা পায়। লাল অন্যায় মুখ ঢেকে কোনো মতে মাথা নাড়ালো। রাহিলা বানু মেয়ের রক্তিম গাল টিপে বলে, রাজকপাল পাইছস রিফা, রিজের বউ মানে এই রাজপ্রাসাদের রানী, তুই রাজার হালে থাকবি। লজ্জায় আরিফা না পারে মাটিতে মিশে যেতে। রাহিলা বানু হেসে ভ্যান চালককে ব্যাগপত্র নিয়ে পিছু আসতে বলে। দারুণ তাদের ভেতরে ঢুকতে দিতে চায় না। রাহিলা বানু যেন জ্বলে ওঠেন। যত বড় মুখ না তত বড় কথা, চিনস আমারে ফকিনীর বাচ্চা?
এবারের বড় গিন্নির বড় বোন আমি, রিজের বড় খালা। কদিন পর শাশুড়ি আম্মা হমু। মধ্যবয়সী মহিলার দাপট দেখে দারুণ দমে খানিকটা বড় গিন্নির আত্মীয়। বড় গিন্নি কানে উল্টাপাল্টা কিছু বলে তাকে হারিকেন ধরতে হবে। সে আর বাধা দেয় না। আরিফা মায়ের পিছু হাঁটে। লাল অন্যায় ভালো করে গত ঠেকে নেই। ভেতরে অনেক বেগানা পুরুষ। এরা কারা? এবাড়ির কাজে লোক? এত কাজে লোক? বাপরে! সে আশেপাশে তাকিয়ে দেখে সব। নজরে বিধে শান বাঁধানো পুকুর ঘাট। আনন্দে তার চোখ জলজল করে। স্বচ্ছল টলমলে পানি দেখে এখনই ঝাঁপ দেওয়ার শখ জাগে। সে পি করে বলে, প্রিয় পুকুর, আমি অতি শীঘ্রই তোমাকে আলিঙ্গন করব। তুমি কিন্তু ভাসিয়ে নিও প্রণয়ের জোয়ারে। হঠাৎ পুকুরের পানি থেকে এক পুরুষ মানুষ বেরিয়ে আসে। সাঁতরে ডাঙ্গায় উঠে আসে সিঁড়ি বেয়ে, তাও আবার খালি গায়ে। আরিফার চোখের আকার বড় হয়। খোলা বুক দেখে কান গরম হয়। নজর লুকিয়ে হাঁসফাঁস করে। কি লজ্জা, কি লজ্জা! এ কি রিজ ভাই? সে মাকে বলতে চাই, তবে লজ্জায় বলতে পারে না। মায়ের পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকে গেল সে। কি মনে করে ফিরে আবারও উকি দিয়ে দেখে যাই পুরুষ মানুষটাকে। রেবেকা বানু ছাদের রশিতে কাপড় মেলে দিচ্ছিলেন। কাজের মেয়েটা ডাকে। কাজ অধরা রেখে নিচে নেমে আসেন। বসার ঘরে বোনকে দেখে খুশিতে আপ্লুত হয়ে ওঠেন। ছোট বোনেদের সাথে সখ্যতা সবসময় ছিল, বড় অপার সাথে তেমন ভাব নেই। বড় বলে বেশ শাসনে রাখত। বিয়ের পর আপার সাথে যোগাযোগটা অনেক কমে গেছে। সে এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করে। রাহেলা বানু বোনের আপদমস্তক দেখে অবাক স্বরে বলে, রেবু, তুই না দিন দিন আরো সুন্দর হচ্ছিস। চুলগুলো অহনো কাইল্লা কুসকুসা। আর দেখ, আমার পাকা চুলের মাঝে দুই একটা কাইলা চুল। রেবেকা বানু একটু লাজুক হাসে। চুল এমনি এমনি তো কালো হয়নি। কি সব হেয়ার প্যাক এনে দেয় মেয়ে নওরিন, সেগুলো দিয়েই এমন। লম্বা চুল হাত চালিয়ে খোপা বেঁধে নেয়। কি যে বলো না বুবু, বাচ্চারা শুনলে কি ভাববে? তোমার আসতে অসুবিধা হয়নি তো? রাহেলা বানু পান খাওয়া টকটকে দাঁত দেখে হেসে বলে, না, কোনো অসুবিধা হয় নাই। আরিফ ভ্যানে তুলে দিছিল, একটানে আইলাম। কই কাউরে দেখি না তো। নোমান, রমজান, তোর ছোট যা কই? রিস বাবা সহ বাড়ির আর বাচ্চাগুলোই বা কোনে? কাউরেই তো দেখলাম না। আরিফ ভদ্রমহিলার ছেলে। রেবেকা বানু হেসে বলে, ওরা তো এখনো ঘুম থেকেই উঠেনি। সামিনা বোধহয় রসোই ঘরে। আমার রিফামা কই দেখি। মায়ের পাশে দাঁড়িয়ে আরিফা আরেকটু জড়সড় হয়। এই রিজ ভাইয়ের আম্মা তার খালা হয়। সে মিনমিনে গলায় সালাম দিল। রেবেকা বানু বোনকে ছেড়ে পঞ্চিয়ের পাশে দাঁড়ায়। থুতনি ধরে পর করে মুখ চোপা। খুব বেশি খুশি হতে পারেন না তিনি। আছে কোনো রকম। রূপসার মতো আগুন সুন্দরী না, তবে ফকিনি জিয়ের থেকে ছেলেটাকে বাঁচাতে তিনি রিফাকেও মেনে নিবেন। কোন ক্লাসে পড়ো তুমি রিফা? রেবেকা বানুর কপালে ভাঁজ পড়ে। এইচএসসি পাশ অব্দি ঠিক আছে, আবার কলেজে ভর্তি হবে কেন? মেয়ে মানুষ অত পড়াশোনা করে কি করবে? রাহেলা বানু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এসএসসি পাস করছি, কলেজে ভর্তি হব। মাইয়াটা পড়াশোনায় ফার্স্ট ক্লাস রেবু। মেট্রিকে ওগের স্কুলে ফার্স্ট হইছে। কলেজে ভর্তি হইবে। পড়াশোনার খুব শখ। আসলে টাকা পয়সার সমস্যা জানোসই তো। তোর দুলাভাই মোড়ে তোর শান্তিতেই আছে, আমার হইছে জ্বালা। পেটের সল বউ পাইয়া পর হইছে। রিফানের তো তোর কাছে সইপা দিমু, একটু বিয়ে পাশ করাইস। ওর বাপের শখ, খুব শখ ছিল ছেলে মেয়ের পড়াইব। রেবেকা বানু হাসার চেষ্টা করে। তার ঘরে আসতে চাইলে পুঁতিবিদ্যা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার কাছে পড়াশোনা করা মেয়ে আর কালসাপ দুটোর মাঝে ফারাক নেই। এরা খুব চালাক হয়। ছেলেকে আঁচলে বেঁধে নিয়ে তাকে পুরো আঙ্গুল দেখাবে। বাড়ির পেছনে ছোট্ট পুকুর ঘাট ঘেঁষে দণ্ডায়মান বড় আম গাছ। সেই আম গাছের ডালে বাঁধানো রশিতে উদাসী মনে দোল খাচ্ছে সুরেলা। নির্জন এদিকে। দুপুরে মানুষের আনাগোনা খুব কম। সবার ধারণা এই ভর দুপুরে ভুতুরে কর্মকাণ্ড লক্ষণীয়। শোনা যায় কয়েক যুগ আগে এই পুকুরে কাপড় কাচতে এসে এক বুড়ি পানিতে ডুবে মারা যায়। তারপর থেকেই এই পুকুরে এক
দুদ্দুরি বুড়িকে কাপড় কাচতে দেখা যায়, তবে এগুলো সবই শোনা কথা। সুরেলা কখনো দেখেনি, তাই বিশ্বাস করে না। তবে একাকী আসতে ভয় হয়। তবে আজ যেন ভয়টা মনে গ্রাস করতে পারেনি। লীলাম্বরের মতো তার মনের কোনো মেঘ জমেছে। শূন্যে ঝুলে স্বচ্ছ পানিতে নিজ প্রতিচ্ছবি দেখে যায় সুরেলা। কোমর ছড়িয়ে ঘন কালো কেশরাশি বাতাসে এলোমেলো উঠছে। গায়ের মলিন ওড়নাটা চিনিমিনি খেলছে। হঠাৎ থেমে যায় সুরেলা। নিচে থামিনি, কেউ থামিয়ে দিয়েছে। ভয়ে লোমকূপ জেগে ওঠে। কারোর উষ্ণ শ্বাস বাড়ি খায় ঘাড়ে। পিঠ উষ্ণ কিছুর সাথে লেপটে যায়। বুকটা বেইমানি করে বসে। ধকধক শব্দে যেন ঢোল পিটিয়ে এহলান করছে। ডার্লিং। সেই চেনা পরিচিত সম্বোধন। ভূতের ভয় মাথা থেকে নামলো। নতুন ভয় মাথা চাড়াতে ওঠে, যা কণ্ঠস্বর রোধ করে দেয় নিমিষেই। নওরিজ মাহবুব রশিটা শক্ত করে ধরে আরেকটু কাছে টানে। রেশমি চুলে নাকের ডগা ছুঁয়ে দেয়। নারকেল তেলের ঘ্রাণ নাকে বাজতে সরিয়ে নেয় মুখ। থুতনির সহতায় চুলগুলো সরিয়ে ডান কাঁধে মুখ নামিয়ে নেয়। ধাওলো খোঁচাদারির আক্রমণে সুরেলার পরনের কামিজ খামছে ধরে। ভয়ঙ্কর গালিগলা অবধি এসেও আটকে যায়। দাঁতে দাঁত চেপে সহ্য করে যায়। নওরিজ মাহবুব কানের বালিতে নাকের ডগা ছুঁয়ে রাশভারী স্বরে বলে, কাল রাতে চোর বলে ধাওয়া খাইয়ে খেদিয়ে দিলি, এখন চুরি করে নিয়ে যাই। থেমে মুখটা কানের কাছে নিয়ে যায়। ঠোঁট চোখা করে ফু দেয় কর্ণকহব করে। সুরেলা মির্গি রোগীদের মতো কেঁপে ওঠে। নওরিজ ফিসফিসিয়ে বলে, কি চুরি করবো, শুনবি না? আবারও থেমে যায় ক্ষণপলের জন্য। রশি ছেড়ে ধাক্কা দেয় পিঠে। সুরেলা ভয় পেলেও রশি ছায় না, বিধায় দোল খেয়ে আবারও পূর্ব অবস্থায় ফিরে আসে। নওরিজ মাহবুব আবারও আটকে নেয়। সুরেলার বিপন্ন মুখশ্রী দেখে বাঁকা হেসে বলে, তোকে চুরি করে নিয়ে যাব এই 1 মিনিট। তুই তো আগাগোড়াই নওরিজ মাহবুব খানের, চুরি করার কি প্রয়োজন? সুরেলা রশি ছেড়ে নামতে নিবে, বাদ সাধল নওরিজ। রশি ছেড়ে কোমর চেপে ধরে এক হাতে। খানিকটা রাগী আওয়াজে বলে, তিরিং বিরিং করবি তো পুকুরে ছুঁড়ে ফেলবো। একদম চুপ, রাতের কথা ভুলিনি আমি সুর। কাজটা ঠিক করেন নাই রেজ ভাই। সুরেলার কণ্ঠে ক্রোধ উপচে পড়া। নওরিজ এক হাতে চুলগুলো সরিয়ে সামনের দিকে দেয়। কাঁধে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, কি ঠিক করিনি সুর? সুরেলা চিটকে সরে যায়। রাগে লজ্জায় মুখ চোপা টকটকে হয়ে আছে। চোখের কোণে খুব জমায়িত। রাগে কাঁপছে হ্যাংলা পাতলা তনু। আপনি একটা রাগে কণ্ঠস্বর জড়িয়ে আসে সুরেলার। নওরিজ এক হাত পকেটে হাত পুড়ে এগিয়ে আসে গম্ভীর মুখে। অপরাধে ঘাড় টলে বলে, আমি মানুষটা সাদা সিধা নই, খুবই ভয়ঙ্কর সুরেলা সালে। তোমার উপর চোখ পড়েছে মানে তুমি আমার, আর কোনো কথা নয়, এটাই শেষ কথা। আর যতদূর জানি তোমার মনেও এই ভয়ঙ্কর লোকেরই বাস। সো জাস্ট চিল ডার্লিং। মেঘ গুড়গুড় করে ওঠে। 2-3 বার গর্জে বসে ভিজিয়ে দেয় ধরণী। ভিজে যায় সুরেলা, ভিজে সম্মুখের মানব। নাক টানে সুরেলা, 2 কদম এগিয়ে ভয়ঙ্কর কাজ করে। বলিষ্ঠ বুকে ধাক্কা দেয় সর্বশক্তি দিয়ে। হঠাৎ আক্রমণ নওরিজের ভাবনার বাইরে। তাল সামলাতে না পেরে পুকুরে পিছলে পড়ে, যেন কলা গাছ ভেঙে পড়ল। নওরিজ মাহবুব খানিকটা নাকানি চুপানি খেয়ে মাথা তুলতে কিছু এসে মুখে বাড়ি খায়। উদ্ভট গন্ধে জ্ঞান হারানোর উপক্রম তার। শরীরের হাতে কবর বৃষ্টির পানিতে চুইয়ে পড়ে। দৌড়ে চলে যায় বাড়ির দিকে। খানবাড়ির অন্দরমহলে ছোট্ট বারান্দায় আড্ডা বসেছে। ছোট বড় সবাই উপস্থিত। হাসি মজায় মুড়ির মাখার মুঠোর সাথে মেতেছে বৃষ্টির ছন্দে। টিপটিপ বৃষ্টির ছন্দপতনে ছোট্ট বারান্দায় পানি জমেছে। টলমল পানির হাসির ঝলক দেখে রূপালী লোক জাগে বৃষ্টির পানিতে লাফানোর। নিজের উঁচু পেট দেখে ইচ্ছেকে দমিয়ে নিল বৃষ্টির পানি ছুঁয়ে দেওয়ার লোভ সামলাতে পারে না। উঠে যাবে, কেউ হাত ধরে বসিয়ে দেয়। হাতটা আর ছাড়ে না। ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ হাতের ভালো লাগে বেশ, তবে হাতের মালিকের গম্ভীর মুখ দেখে ভালো লাগা উবে যায়। জোর খাটিয়ে ছাড়িয়ে নেয় হাত। একটু হাসলে কি সমস্যা, নাকি বৃষ্টির জন্য বাড়ি ফিরতে পারছে না বলে মায়ের খোকার মুখে আধা নেমেছে? সাদমান হাত গুটিয়ে নেয়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমরা বিকেলেই রওনা হব, বৃষ্টিতে সমস্যা হবে না, গাড়ি আসছে। আম্মা ফোন করেছিল, ঝড় বইছে সেখানে, জলদি ফিরতে বলেছে।
রূপালীর মুখটা মলিন দেখায়, অভিমানটাও করতে ইচ্ছে করে না। অভিমান তার সাথেই হয়, যে অভিমান বুঝে তা মেটাতে আকাশ জমিন এক করে দেয়। এই লোক তো অনুভূতিহীন। বৈরাগ অভিমানে কিছু যায় আসে না। আপু, ছোট দুলা ভাই রিপা আপু লুডো খেলবেন সবাইকে, অনেক মজা হবে, আনবো? রূপসা উচ্ছ্বাসিত গলায় বলে ওঠে। সাদমান ছোট্ট করে মানা করে দেয়, সে খেলবে না, ছবিও খেলতে পারে না। রূপসা রাগ হয় প্রচুর, নিজেও তো খেলবে না, আপুকেও খেলতে দিবে না। বড় দুলা ভাই নওরিন আপু থাকলে ভালো হতো। আরিফা আপু তো লজ্জায় লাল নীল হয়ে বসে আছে। রূপসা গোমরা মুখে বসে থাকে। নোমান মাহবুব বাতিজির গোমরা মুখ থেকে হেসে বলেন, রূপসার আম্মা, যাও লুডো আনো, আমি আর তুমি খেলবো। রমজান মিয়াও খেলবে জানান। রূপসা খুশি হয়ে চলে যায় লুডো আনতে। বারান্দার এক কোণে মায়ের পাশে পিড়িতে বসে আরিফা রূপসার যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়েটা দেখতে একদম পুতুলের মতো সুন্দর, আর তোতা পাখির মতো কথা বলে, বেশ লাগে দেখতে। রূপসা চলে যেতে আরিফা ঘাড় ফেরায়। উত্তর দিকে দরজায় চোখ পড়তে রওশনকে চোখে পড়ে। সকালের দৃশ্য মনে পড়তে লজ্জে লাল হয় মুখশ্রী। ইস, লোকটাকে রিজ ভাই ভেবেছিল, অথচ উনি রিজ ভাইয়ের চাচাতো ভাই রওশন মাহবুব, রূপসার বড় ভাই। আরিফা নজর সরিয়ে নিল, ভাইয়া চোখ ঘুরে ফিরে সেদিকেই চলে যায়। ইস, কি লজ্জাজনক ব্যাপার। রিজ ভাইয়ের সাথে তার বিয়ে হলে লোকটা তার দেবর হবে, আর তার দিকে এভাবে তাকিয়ে আছে সে। লজ্জে নিজের কাছেই কেমন লাগে। রওশন খেয়াল করে আরিফার লজ্জা পাওয়া, ভুর কুচকে যায়। এমএ কথায় কথায় এত লজ্জা কোথা থেকে আনে? এসেছে নাচতে, লাল টমেটো হয়েই বসে আছে। রেবেকা বানু ও সামিনা বেগম চা বিস্কিট নিয়ে উপস্থিত হয়। সবার ভিড়ে ছেলেকে না দেখতে পেয়ে বলেন, এই রিস এখনো ফিরল না, সেই সকাল ভোর থেকেই গায়েব। কোথায় গেছে বলছে কিছু? নোমান মাহবুব চায়ের কাপ হাতে নেন। ছেলের প্রসঙ্গ আসতেই মুখটা গম্ভীর হয়ে আসে। সে কারো কথা শোনে? নিজ মন মর্জি মাফিক চলবে। বাপ চাচার পরামর্শ কানে তুলছে এজন্যে। রেবেকা বানুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ভদ্রলোক ছেলে প্রশংসা করতে কখনো হয়রান হয় না, সেই লোক এই কথা বলছে। কি হয়েছে আবার? তিনি স্বামীর দিকে তাকায় সন্দেহভাজন চোখে। নোমান মাহবুব হতাশ চোখে যায়। রওশন এগিয়ে এসে চাচির হাতের চা নিয়ে চাচার পাশে বসে আয়েশ করে চায়ের কাপে গলা ভিজিয়ে সাহস যোগায়। নোমান মাহবুব ভাতিজার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারে কি বলতে চাইছে। তিনি রমজান মিয়ার দিকে তাকায়। রমজান মিয়াও ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের উপর বিরক্ত প্রকাশ করে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলেন, ভাই, আমি কি বলবো, কি করব বুঝতে পারছি না। ছেলেকে বুঝিয়ে তো কাজে দিচ্ছে না। আপনি একটু দেখেন না, ও প্রস্তাব পাঠানোর কথা বলছে ওই মেয়েটার বাড়িতে। সামিনা বেগম সুযোগ হাতছাড়া করেন না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে, আমার রওশন কখনো কোনো কিছুর জন্য জেদ করেনি, প্রথমবার মুখ ফুটে কিছু চেয়েছে বড় ভাই। আশা করি আপনিও আবদার ফেলবেন না। আমার ছেলেটা শেষ হয়ে যাবে, রিশতো বুঝতার ছেলে, ঠিক মানিয়ে নিতে পারবে। নোমান মাহবুব দীর্ঘশ্বাস ফেলে কিছু বলবেন এমন মুহূর্তে অন্দরমহলে প্রবেশদ্বারে কারো আগমন বার্তা দেয়। ভেজা গায়ে এগিয়ে আসে নওরিজ মাহবুব। মেঝে ভিজে যায় গাবিয়ে পড়া পানিতে। রেবেকা বানু হাই হুতাশ করে বলেন, আব্বা বিচ্ছেন কেন? আবারও অসুখের পায়তারা, তাই না? ইস, জলদি ঘরে যান, আমি গরম পানি দিচ্ছি, গায়ে ঢালবেন। নওরিজ মাহবুব ছোট্ট উঠোনে নেমে আসে। আবারও পৃষ্ঠরা ভিজে দেয় কতরখানি। মায়ের উদ্দেশ্যে বলে, আগে কথাটা একটু ক্লিয়ার করে নেই। চাচি আম্মা, চাচা যান, রওশন আম্মা, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। রওশন উঠে দাঁড়ালো। রিজ ভাই কি বলবে শোনার ইচ্ছে জাগে না, চলে যাবে। নওরিজ গম্ভীর সুরে থামতে বলে, বাবার দিকে তাকিয়ে বলে, পয়গাম পাঠানো হবে খুব শিগগিরই, কাল বা পরশু, যেদিনই হোক। ব্যাপারটা খুবই শ্রুতিকটু শোনায়। 2 ভাই 1 মেয়ে। ব্যাপারটাই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না নওরিজ, কিন্তু কিছুই করেনি। ছোট্ট শ্বাস ফেলে বলে, আমি আগেও বলেছি সুরেলা সালে খান বাড়িতে বড় বউ হয়ে আসবে। রওশন, তুই আমার ছোট ভাই। কথাটা বলতে আমি কতটা লজ্জায় পড়ছি বোঝাতে পারবো না, তবুও বলছি, ভুলে যা তাকে। সে না তোর ছিল, না কখনো হবে। ভুলে যাওয়া এতটাই সহজ?
তাহলে বলি তুমি ভুলে যাও রিজ ভাই, ছোট ভাই যেন এটুকু করতে পারবে না। রওশনের কণ্ঠে নেই দ্বিধাবোধ। সে জানে রিজ ভাইকে সেই ছোট থেকে প্রাপ্তির ঝুলিটা যে ফাঁকা রবে তা বুঝতে বাকি থাকে না। হাসি পাই নিজ ভাগ্যের উপর। নরিজ মাহবুব গম্ভীর মুখে দাঁড়িয়ে। নোমান মাহবুব উঠে এসে ভাতিজার কাঁধ জড়িয়ে বলে,